হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংলিশ শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই আর্টিকেলটা হচ্ছে আপনার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি বিমান দুর্ঘটনায় তাদের একটা প্রদেশে মারা গেছে, আজারবাইজান প্রদেশ। তো আমরা বিস্তারিত জানবো, তিনি বিমান দুর্ঘটনায় মারা যাওয়া বিষয়গুলো জানবো। তারপর জানবো তিনি যে একজন আলট্রা কনজারভেটিভ নেতা। আলট্রা কনজারভেটিভ নেতা হচ্ছে কট্টরপন্থী, ধর্মীয় যে রীতিনীতি সেগুলোতে কট্টরপন্থী। তার আগে যিনি ছিল হোসেন রুহানি, উনি ছিল মডারেট একজন শাসক। উনি কট্টরপন্থী শাসক। উনি কখন ক্ষমতায় আসছে, ওনার ক্ষমতায় আসার সময় দেশে বিদেশে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছে ইরান, সেগুলো জানবো। এবং আমরা যেহেতু ইরান একমাত্র সুন্নি শিয়া প্রধান রাষ্ট্র, তো এই বিষয়ে আমরা অনেক পলিটিক্যাল অ্যাসপেক্ট জানবো এবং তাদের ইসলামিক বিপ্লব হয়েছিল 1979 সালে, সেই বিপ্লব ইত্যাদি অনেক কিছু আজকের আর্টিকেলে থাকবে। যারা আজকের আর্টিকেলটা দেখবেন তারা আসলে ইরান সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। তো ইরানের প্রেসিডেন্ট রাইসি কেমন? আলট্রা কনস্ট্রাকটিভ প্রেসিডেন্ট। কনস্ট্রাকটিভ না, কনজারভেটিভ। আলট্রা মানে কট্টর একজন প্রেসিডেন্ট, ক্লোজ টু সুপ্রিম লিডার। তো ইরানের একটা ডিস্টিংগুইশড বিষয় হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা থাকে একজন, সর্বোচ্চ নেতা যিনি প্রেসিডেন্টেরও উপরে, তাকে বলে সুপ্রিম লিডার। তো আমরা সুপ্রিম লিডারের নাম পরবর্তীতে জানবো। তো ক্লোজ টু সুপ্রিম লিডার বলার অর্থ হচ্ছে ওনার ধর্মীয় মানে ওনার যে গ্রহণযোগ্যতা সেটা তাদের দেশের সুপ্রিম লিডারের কাছাকাছি। তো আমরা তার অ্যাটেয়ার মানে হচ্ছে তার ড্রেস আপ দেখে বুঝতে পারছি, মাথায় কালো পাগড়ি, তারপর এগুলো সব কিন্তু সিয়ারা মনে করে, মুসলিম হিসাবে ডিস্টিংগুইশড অ্যাসপেক্ট মনে করে। তারপর সাদা কালো মিশেল, এই যে দাড়ি, আমরা এখানে একটা শব্দের অর্থ জেনে ফেলি যে সাদা কালো মিশেলের দাড়ি, এটা আসলে তাদের ধর্মীয় সম্মানের প্রতীক। তো এইটা মিনিংটা কি? তো সল্ট অ্যান্ড পেপার এই জিনিসটাকে বলা হয় আর কি, মানে মনে করা হয় যে সল্ট অ্যান্ড পেপার হেয়ার ইজ এ মিক্সচার অফ ডার্ক হেয়ার অ্যান্ড গ্রে হেয়ার, হোয়াইট হেয়ার্স। অর্থাৎ হোয়াইট হেয়ার, ডার্ক হেয়ার, গ্রে হেয়ার, তিন রকমের চুলের মানে দাড়ির মিশল হলে সেটাকে বলে সল্ট অ্যান্ড পেপার। Salt and pepper. কেমন? তো এই অর্থটা আমরা জেনে ফেললাম। তো এই বিষয়ে আমরা ওনার সম্পর্কে বিস্তারিত জানবো। অল ইজ পায়াসলি ড্রেসড। তো অলরেডি মোটামুটি বুঝতে পারছেন যে তার ড্রেসটা হচ্ছে ধার্মিক একটা পোশাক। পায়াসলি মানে ধার্মিক। ইন এ ব্ল্যাক টারবান। তো ব্ল্যাক টারবান অর্থ হচ্ছে কালো পাগড়ি, যেটা টারবান মানে পাগড়ি। তো টারবান অর্থ হচ্ছে পাগড়ি। আমরা পাগড়িগুলো একটু দেখাবো। এই হচ্ছে পাগড়ি। তো এখানে হয়তো মুসলিমদের ছবি নেই, কারণ মুসলিমরা ছবিগুলো সাধারণত পোস্ট করে না, বা তারা বিভিন্ন এগুলো কোনো না কোনো উইকিপিডিয়া বা বিভিন্ন তাদের ইনফরমেশন কম আছে বলে নাই। তো আমরা জানলাম যে পাগড়ি অর্থ হচ্ছে টারবান। তো এই রাইসি অলওয়েজ পায়াসলি ড্রেসড ইন ব্ল্যাক টারবান, সবসময় ধার্মিক পোশাক পরে, মাথায় পাগড়ি থাকে। অ্যান্ড রিলিজিয়াস রোব অর্থ হচ্ছে ঢিলেঢালা আলখাল্লা টাইপের পোশাক। আপনারা সৌদি আরবের বাদশারা বা সৌদি আরবের মানুষরা দেখবেন পায়ের টাকনি পর্যন্ত ঢিলেঢালা একটা পোশাক পরে, আবার নাইট ড্রেস হিসেবে পরে, এগুলো রোব অর্থ হচ্ছে আলখাল্লা, ঢিলেঢালা পোশাক। তো এখানে ধর্মীয় আমাদের পাঞ্জাবিগুলো দেখবেন ঢিলেঢালা না, তো রোব অর্থ হচ্ছে লম্বা ঢিলেঢালা পোশাক। লম্বা ঢিলেঢালা মানে ধর্মীয় পোশাক পরে, মানে সবসময় ধর্মীয় পোশাক পরা, পাগড়ি পরা এবং পাঞ্জাবি পরা ইরানস আলট্রা কনজারভেটিভ প্রেসিডেন্ট, মানে চরম ধর্মীয় মতবাদের প্রতি ধারণ করা মানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টুক অফিস মানে পাস্ট টেন্সে ব্যবহার করছে, টেক অফিস তার মানে তিনি ক্ষমতা গ্রহণ করা মানে টেক অফিস, টেক পাওয়ার, তারপর টেক রিজিম। তো বিভিন্নভাবে ক্ষমতায় আসা বা প্রধানমন্ত্রী হওয়া। আমাদের 24 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, তাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টুক অফিস ইন 2024 জানুয়ারি 2024, টুক পাওয়ার ইন জানুয়ারি 2024, এরকম ব্যবহার করবেন। সেন্টেন্স এরকম ব্যবহার করে কমেন্টে আমাকে জানান। তারপর আপনার মানে টেক রেইন, ক্ষমতার ভার গ্রহণ করা, টেক অফিস, টেক পাওয়ার, কেমন? টেক রেইন। তো আমরা জানলাম যে উনি হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টুক অফিস, কট্টরপন্থী
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষমতা গ্রহণ করছে ডিউরিং এ টুমুলসাস হচ্ছে হইচইপূর্ণ, গোলযোগপূর্ণ, গ্যাঞ্জামপূর্ণ পিরিয়ড অফ কনফ্রন্টেশন অর্থ হচ্ছে মোকাবেলা, সংঘর্ষ, মানে অ্যাব্রড অ্যান্ড মাস প্রোটেস্ট অ্যাট হোম, অর্থাৎ তিনি যখন টুক অফিস ক্ষমতা নিয়েছিল তখন তখন টুমুলসাস মানে হচ্ছে গোলযোগপূর্ণ, আমরা অর্থটা দেখব tumultuous, very loud or full of confusion, change or uncertainty, অনিশ্চয়তা, কেমন? তো এই টিমলচুয়াস অর্থটা হচ্ছে গোলযোগপূর্ণ অবস্থা। এখানে বলছে তিনি এমন সময় ক্ষমতা গ্রহণ করছিল যখন একটা মানে চারিদিক থেকে মানে গোলমাল ছিল, শুধু দেশেই না, অ্যাব্রড দেশ বিদেশে, অ্যান্ড মাস প্রোটেস্ট অ্যাট হোম দেশের মধ্যে তার বিরুদ্ধে অনেক আন্দোলন ছিল। অন মানডে গত সোমবার দ্য 63rd year old 63rd year old মানে হচ্ছে 63 বছর বয়স্ক প্রেসিডেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড, তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। মিস্টার রহিম ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড, ডিক্লেয়ারের পরে ডেড বসবে, কেমন? মিস্টার রহিম, এখানে প্রেসিডেন্টের জায়গায় মিস্টার রহিম ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড, মিস্টার রহিমকে মৃত ঘোষণা করা হয়েছিল বাই দ্য ডক্টর, এরকম। তো এখানে যারা তাকে খুঁজে পাইছে হেলিকপ্টার, আফটার হিজ হেলিকপ্টার ক্রাশড, সোমবারে 63 বছর বয়স্ক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করা হয়েছিল, এটি হচ্ছে মেইন ক্লজ। আর আফটারের পরে কখন মৃত ঘোষণা করছে সেটা দিয়ে বলবে আফটার হিজ হেলিকপ্টার ক্রাশড এ ডে আর্লিয়ার, মানে সানডে, এ ডে আর্লিয়ার মানে সানডে, রবিবার তার মানে যে হেলিকপ্টারটা, সেই হেলিকপ্টারটা বিধ্বস্ত হওয়ার পরবর্তী সোমবারে তাকে পাওয়া গেছে এবং মৃত ঘোষণা করা হয়েছে। তাকে পাওয়া গেছে কোথায়? ইন এ রিমোট, একটা দূরবর্তী ফগ শ্রাউডেড হচ্ছে কুয়াশা আচ্ছাদিত, শ্রাউডেড মানে চাদরে আচ্ছাদিত। সকালবেলা শীতের সকালে যদি আপনারা নামেন দেখবেন যে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মানে কুয়াশায় ফগ শ্রাউডেড, কুয়াশা আচ্ছাদিত ওয়েস্টার্ন মাউন্টেন রিজন, পশ্চিমের পাহাড়ি এলাকায়। হোয়াইল, তিনি কখন এই দুর্ঘটনা ঘটছে? যখন ট্রাভেলিং ব্যাক ফ্রম ইস্ট আজারবাইজান প্রভিন্স, তাদের দেশের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে যখন তিনি ব্যাক করছিল। হোয়ার, এই প্রভিন্স সম্পর্কে বলবে যেখানে হি হ্যাড ইনঅগারেটেড, তিনি উদ্বোধন করেছিলেন এ ড্যাম প্রজেক্ট, একটা বাঁধ প্রকল্প উদ্বোধন করেছিলেন। আজারবাইজান প্রভিন্স হোয়ার, যেখানে হি হ্যাড ইনঅগারেটেড, তিনি উদ্বোধন করেছিলেন এ ড্যাম প্রজেক্ট, একটা বাঁধ প্রকল্প উদ্বোধন করেছিলেন। তো সম্পূর্ণ অর্থ হলো যে গত সোমবারে 63 বছর বয়স্ক প্রেসিডেন্ট মানে আমরা রাইসিকে কি করা হয়েছে? মৃত ঘোষণা করা হয়েছিল, মানে তাকে সাধারণত মৃত ঘোষণা করা হয়েছে। হেলিকপ্টারটা ক্রাশ করছে রবিবারে, তার একদিন পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এবং সে হেলিকপ্টারটা ক্রাশ হয়েছিল একটা দূরবর্তী এবং কুয়াশা আচ্ছাদিত পশ্চিমের একটা পাহাড়ি এলাকায়। এই এলাকা দিয়ে তিনি যখন ট্রাভেলিং ব্যাক ফ্রম ইস্ট আজারবাইজান প্রভিন্স, তাদের দেশের ইস্ট আজারবাইজান প্রভিন্স থেকে যখন তিনি ফিরছিল, একটা ড্যাম প্রজেক্ট উদ্বোধন করে। হ্যাড ইনঅগারেটেড মানে উদ্বোধন করে, ইনঅগারেট মানে উদ্বোধন করা। আফটার দ্য নিউজ অফ হিজ ডেথ, তার মৃত্যুর সংবাদের পরে, তার মৃত্যুর সংবাদের পরে স্টেট টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশন মানে বাংলাদেশের মতো যদি বলি বিটিভি, দেখিয়েছিল, এখানে বার মানে ফটোস অফ রাইসির ছবি দেখাইছে, টিভিতে তার ছবি প্রচার করা হয়েছে, উইথ দ্য ভয়েস অফ এ ম্যান রিসাইটিং দ্য কোরআন, এবং ছবির সাথে সাথে তিনি যে কোরআন তেলাওয়াত করছে সেটার তেলাওয়াতও দিছে। ইন দ্য ব্যাকগ্রাউন্ডে তেলাওয়াত মানে বাজছিল। অ্যান্ড ফুটেজ অফ ফেথফুল প্রেয়িং, এবং সে যে বিভিন্ন ধরনের ধর্মীয় কাজকর্ম করছে, বিশেষ করে নামাজ পড়ছে, সেগুলোর প্রার্থনা করছে, সেগুলোর ছবি দেওয়া হয়েছে। ইন রাইসিস হোম সিটি। সার্চ অর্থ অনুসন্ধান, আর রেস্কিউ অর্থ হচ্ছে উদ্ধার, অনুসন্ধান এবং উদ্ধার অপারেশন কার্যক্রম। ওয়েন্ট অন, চলেছিল। ফর মোর দেন 15 hours, 15 ঘন্টার বেশি ধরে তাকে খোঁজা হয়েছিল। আফটার দ্য ক্রাশ, বিমান দুর্ঘটনার পরে ওই জায়গাগুলো যেহেতু রিমোট জায়গা এবং পাহাড়ি জায়গা, সে কারণে 15 ঘন্টা লাগছে আসলে খুঁজে পেতে, মানে ধ্বংসাবশেষ। বিফোর দ্য সাইট ওয়াজ ফাউন্ড, অর্থাৎ ওই জায়গাটা খুঁজে পাওয়ার পূর্বে, রাইসিস বডি ওয়াজ রিট্রাইভড, রাইসির মৃত মানে বডি
রিট্রাইভ অর্থ উদ্ধার করা, অ্যালং উইথ আদার্স, অন্য মৃত বডির সাথে, হু হ্যাড ডাইড উইথ হিম। কেমন? হু হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট টেন্স, যারা তার সাথে মানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। যারা তার সাথে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদের মৃত বডির সাথে রাইসের বডিও উদ্ধার করা হয়েছিল যখন ওই দুর্ঘটনার জায়গাগুলো পাওয়া গিয়েছিল। এবং এই কাজটা কারা করছে? সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন 15 ঘন্টা ধরে এই কাজ করে, এই আমাদেরকে উদ্ধার করে। দ্য ইরানিয়ান প্রেসিডেন্ট, এখানে ইরানিয়ানটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আমি একটা রিয়েল দিয়েছি প্রপার অ্যাডজেক্টিভ। বাংলাদেশি, চাইনিজ, তারপরে ধরেন ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, পাকিস্তান থেকে পাকিস্তানি, ব্রিটেন থেকে ব্রিটিশ, তারপর আপনার আমেরিকা থেকে আমেরিকান, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে হওয়া অ্যাডজেক্টিভকে প্রপার অ্যাডজেক্টিভ বলে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর এটা নাউন হচ্ছে প্রেসিডেন্ট। কখনও যদি কোনো অ্যাডজেক্টিভ বলি এটা অ্যাডজেক্টিভ, মনে রাখবেন অবশ্যই সেটার একটা নাউন আছে, কারণ অ্যাডজেক্টিভটা বসেই কোনো নাউনকে ডিনোট করার জন্য। দ্য ইরানিয়ান প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট। তো ইরানের প্রেসিডেন্ট সম্পর্কে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিবে যে এইটুক পর্যন্ত, তার সম্পর্কে ইনফরমেশন দিবে রাইসি সম্পর্কে। হোজ কেরিয়ার, অর্থাৎ ওনার রাইসির কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার স্টার্টেড, শুরু হয়েছিল ইন দ্য ইয়ার আফটার দ্য 1979, 1979 সালের ইসলামিক রিভলিউশনের পরে তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে। অ্যান্ড হু ইজ ক্লোজ টু সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি, অর্থাৎ তাদের যে এখন সুপ্রিম লিডার আছে আয়াতুল্লাহ আলী খামিনি, তারপরই তার অবস্থান। তো এখানে ইরানিয়ান প্রেসিডেন্ট এইটুক তো অ্যাডজেক্টিভ ক্লোজ দিছে, মাঝখানে মেইন ক্লোজের সাবজেক্টের মাঝখানে অ্যাডজেক্টিভ ক্লোজ চলে আসছে। ভার্ব মাঝখানে বলতে এই যে এই সেন্টেন্সের ইরানিয়ান প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট, টুক পাওয়ারটা হচ্ছে ভার্ব, মাঝখানে অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে দিছে প্রেসিডেন্টকে ব্যাখ্যা করার জন্য, তার কেরিয়ার সম্পর্কে বলার জন্য, সে কখন রাজনীতি শুরু করছে, সে যে সুপ্রিম লিডারের মানে পরবর্তী একজন লিডার। তো ইরানিয়ান প্রেসিডেন্ট টুক পাওয়ার, তিনি ক্ষমতায় এসেছিল ইনে 2021 ইলেকশন, 2021 সালের ইলেকশনে, দ্যাট ওয়াজ ফলোড বাই টার্বুলেন্ট ইয়ার্স অফ প্রোটেস্ট। টিমিউলসিয়াস যে শব্দটা পেয়েছিলাম সেটার মতোই গোলযোগপূর্ণ, আর টার্বুলেন্ট একই অর্থ। টার্বুলেন্ট ইয়ার্স অফ প্রোটেস্ট, কয়েক বছর আন্দোলনের পরে অ্যান্ড টেনশন, উত্তেজনার পরে তিনি 2021 সালে ক্ষমতা এসেছিল। লাইক খামিনি, খামিনির মতো রাইসি হ্যাজ অফেন স্পোকেন আপ, তো হ্যাজ থাকার কারণে স্পিক আপ না হয় স্পোকেন আপ হয়েছে। বলছে রাইসি স্পোকেন আপ অর্থ হচ্ছে, স্পিক আপ অর্থ একটু জোরে বলা নর্মালি। তো এখানে ডেফিনেটলি অর্থ হচ্ছে, আমরা জানি যে ইরান সাধারণত ইসরায়েল এবং আমরা পরবর্তীতে দেখবো ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের যে অন্যায়, সে অন্যায়ের বিরোধিতা করে, মুসলমানদের প্রতি যে অন্যায় করে সে অন্যায়ের প্রতিবাদ করে, এটাই হচ্ছে স্পিক আপ ডেফিনেটলি। এবং তারা ইরানের কি বলে আর্চ রিভেল, আমরা শত্রু আর কি, আজীবন শত্রু আর কি, আমরা যেটা এই যে এখানে আছে আর্চ ফো, আজীবন শত্রু। তো বলছে লাইক খামিনির মতো রাইসি হ্যাজ অফ অ্যান্ড স্পোকেন আপ ডেফিনেটলি, উদ্ধত বা করা সমালোচনা করত। তো এটুকু হচ্ছে মেইন ক্লজ। অ্যাজ ইরান রাষ্ট্র সম্পর্কে একটা অ্যাপোজিশন দিবে। আমরা যেমন এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ পাইছি, হুজ দিয়ে প্রেসিডেন্ট সম্পর্কে জানছি, আমরা ক্লজ দিয়েও কোনো নাউন সম্পর্কে জানতে পারি, নাউন সম্পর্কে ইনফরমেশন জানতে পারি। আমরা আবার অ্যাপোজিশন দিয়েও জানতে পারি। যেমন ধরেন আমার নাম মকবুল হোসাইন, অ্যান ইংলিশ টিচার, টিচার্স অনলাইন। এই ইরান হচ্ছে সবচেয়ে বড়, দ্য বিগেস্ট শিয়াইট মুসলিম পাওয়ার, সবচেয়ে বড় শিয়া সম্প্রদায়। কেমন? তো এটুক ইরানের একটা পরিচয় দিছে, কিন্তু সাবজেক্ট ইরানের ভার্ব হচ্ছে হ্যাজ বিন। ইরান হ্যাজ বিন ইন এ টেন্স স্ট্যান্ড অফ। স্ট্যান্ড অফ অর্থ হচ্ছে টানাপোড়ন আছে। স্ট্যান্ড অফ শব্দের অর্থটা আমরা দেখব। স্ট্যান্ড অফ অর্থ হচ্ছে এ সিচুয়েশন ইন হুইচ এগ্রিমেন্ট অর আর্গুমেন্ট ডাজন্ট সিম পসিবল, অর্থাৎ কোনো দেশের সাথে যদি কোনো কূটনৈতিক সম্পর্ক আর না থাকে, কোনো ধরনের এগ্রিমেন্ট না থাকে, আর্গুমেন্ট মানে দ্বিপাক্ষিক আলোচনা না থাকে, কোনো সম্ভব না থাকে, তখন সেটা কিন্তু স্ট্যান্ড অফ, অচল অবস্থা, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থা। তো বলছে ইরান হ্যাজ বিন ইন মানে টেন্স স্ট্যান্ড অফ, ইরানের সাথে সম্পর্ক ভালো নয় উইথ ইটস ডিক্লেয়ার্ড আর্চ ফোর্স, এটার ঘোষিত শত্রু ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। তো এটাই বলছে যে, তো এই যে শিয়াটি শব্দটা যে শিয়া ইংরেজি শিয়াটি আমরা দেখব। এই যে ইরানের একটা পরিচয় এখানে দেখলাম যে সর্বোচ্চ শিয়াইট মুসলিম পাওয়ার, তো শিয়াইট শব্দের অর্থটাও আমরা দেখব। Shiite. এই
শিয়াকে বলা হয় শিয়াইট। তো এখানে সম্পূর্ণ অর্থ হচ্ছে খামিনির মতো রাইসি মানে উদ্ধতভাবে কথা বলতো, কারণ হচ্ছে ইরান যারা হচ্ছে মানে শিয়া সংখ্যাগরিষ্ঠ হ্যাজ বিন ইন্টেন্স স্ট্যান্ড আপ, তাদের সাথে কখনোই সম্পর্ক ভালো না উইথ ইটস ডিক্লেয়ার্ড আর্চফোর্স। আর্চফোর্স অর্থ হচ্ছে মানে আজীবন জন্মশত্রু ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের সম্পর্ক ভালো নয়। তো আর্চফো অর্থ যে শত্রু, সেটা আমরা একটু দেখব। তো আর্চফো শব্দের অর্থগুলো সিনোনিমগুলো আমরা দেখব। তো অপোনেন্ট মানে বিরোধী শক্তি, তাদেরকে আর্চফো বলে, আর্চ এনিমিও বলে মাঝে মাঝে, কম্ব্যাটেন্টও বলে, অ্যান্টাগনিস্ট বিরোধী যারা তাদেরকেও বলে আপনার মানে আর্চফো। তো আমরা বুঝলাম যে অপোনেন্ট, আর্চ এনিমি, অ্যান্টাগনিস্ট, এগুলো আর্চফো বলে। আর এগুলো তো হচ্ছে শত্রু। আর অ্যান্টোনিম বিপরীত শব্দ, এগুলো বিপরীত শব্দ ফ্রেন্ড, কম্প্যানিয়ন, সাপোর্টার। আমরা এখানে শিয়াইট জানলাম যে শিয়া, এবং আমরা জানলাম স্ট্যান্ড অফ তো জানলাম যে দুই দেশের মধ্যে যখন কোনো আর সম্পর্ক সম্ভব নয়, কোনো এগ্রিমেন্ট সম্ভব নয়, কোনো দোনো দেশের কমিউনিকেশন সম্ভব নয়, এটাকে বলে স্ট্যান্ড অফ ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের সাথে। রাইসি টুক পাওয়ার, রাইসি ক্ষমতা এসেছিল আফটার এন ইলেকশন, একটা ইলেকশনের পরে, ইন হুইচ যেখানে মোর দেন হাফ দ্য ইলেক্টোরেট স্টেড ওয়ে। কেমন, এইটুক হচ্ছে মেইন ক্লজ, হুইচ ক্লজ থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, যেহেতু হুইচটা সাবঅর্ডিনেট কনজাংশন। হুইচ মোর দেন যে ইলেকশন সম্পর্কে বলছে, অ্যাডজেক্টিভ ক্লজ, যে ইলেকশনে মোর দেন হাফ অফ দ্য ইলেক্টোরেট, অর্ধেক ভোটার, 50% ভোটার, 50% বলতে 51% এখানে যদি আপনারা জানেন, মানে একটু সার্চ দিয়ে দেখেন যে 2021 সালের ইলেকশনে তাদের ভোট কাস্টিং হয়েছে 49%। মোর দেন হাফ অফ দ্য ইলেক্টোরেট, অর্ধেকের বেশি ভোটার স্টেড ওয়ে, ভোট দেয় নাই। স্টে ওয়ে মানে দূরে থাকছে, ভোট দেয় নাই। অ্যান্ড সেভারাল পলিটিক্যাল হেভিওয়েটস, বড় বড় রাজনীতিবিদরা হ্যাড বিন বার্ড, তাদেরকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হয়েছিল। হ্যাড বিন বার্ড ফ্রম স্ট্যান্ডিং, নির্বাচনে দাঁড়ানো থেকে বাধা দেওয়া হয়েছিল। তো ফুল অর্থ হচ্ছে রাইসি মানে এমন একটা ইলেকশনে ক্ষমতা আসছে যে ইলেকশনে অর্ধেকের বেশি ভোটার ভোট দেয় নাই, এবং বড় বড় পলিটিশিয়ানরা তাদেরকে ভোটে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই। আমাদের বাংলাদেশের মতো হয়েছে। হি সাকসিডেড দ্য মডারেট হোসেন রুহানি। এই যে সে হোসেন রুহানি যিনি 15 সালে ক্ষমতায় আসছিল, তার 2021 সালে হোসেন রুহানির জায়গায় তিনি ক্ষমতায় আসছিল। সাকসিডেড অর্থ কারো জায়গায় স্থলাভিষিক্ত হওয়া। কেমন, তিনি হোসেন রুহানির জায়গায় ক্ষমতা আসছিল। হুজ সিগনেচার অ্যাচিভমেন্ট হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় সফলতা। কেমন, গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট বলছে হোসেন রুহানির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল ওয়াজ এ 2015 নিউক্লিয়ার ডিল উইথ দ্য ওয়ার্ল্ড পাওয়ার্স। তাদের সাথে পৃথিবীর বলতে ওয়ার্ল্ড পাওয়ার্স বলছে ইউএসএ, ইউকে, তারপর ফ্রান্স, চায়না, রাশিয়া, তাদের সাথে তিনি 2015 সালে একটা নিউক্লিয়ার ডিল করছে। তো আমি এখানে বলছি হোসেন রুহানি 2015 সালে আসছে, আসলে এক্স্যাক্টলি ডেটটা এখানে নাই। মানে ওনারা 2015 সালে উনি যখন প্রেসিডেন্ট ছিল এই হোসেন রুহানি, তখন নিউক্লিয়ার ডিল করছে। নিউক্লিয়ার ডিল করার মানে হচ্ছে, আপনারা সবসময় জানেন যে ইরান যখন নিউক্লিয়ার কোনো পারমাণবিক পরীক্ষা করে তখন তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়। তো এইটা তার একটা সফলতা ছিল। স্যাংশন ছাড়া উনি আসলে যারা অন্যান্য নিউক্লিয়ার রাষ্ট্র আছে তাদের সাথে উনি একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছিল, যেই কারণে দ্যাট গেভ ইরান রিলিফ, যেটার কারণে ইরান মুক্তি পেয়েছিল ফ্রম ইন্টারন্যাশনাল স্যাংশনস, আন্তর্জাতিক স্যাংশনস থেকে। তো আমরা সিগনেচার অ্যাচিভমেন্ট বলতে বোঝাচ্ছি যে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, এবং আমরা বলছি যে হি মানে হচ্ছে রাইসি মানে হোসেন রুহানির জায়গায় ক্ষমতায় আসছে। যে হোসেন রুহানি খুবই বড় একজন মাপের নেতা ছিল, কারণ তিনি 2015 সালে নিউক্লিয়ার পাওয়ার রাষ্ট্রের সাথে একটা চুক্তি করে, যেই চুক্তির কারণে আসলে ইরান স্যাংশন থেকে মুক্তি পায়। লাইক আদার আলট্রা কনজারভেটিভস, অন্যান্য উগ্রপন্থী কট্টর ধর্মীয় নেতাদের মতো রাইসি হার্শলি ক্রিটিসাইজড, রাইসি তীব্রভাবে সমালোচনা করত হিজ প্রিডিসেসর্স ক্যাম্প, তাদের মানে হোসেন রুহানিদেরকে, প্রিডিসেসর মানে পূর্বপুরুষ, তার আগের যারা ক্ষমতায় ছিল তাদের সমালোচনা করত। আফটার দেন প্রেসিডেন্ট, তখনকার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প কী করছে, ইউনিল্যাটারালি হচ্ছে একতরফাভাবে উইথড্রিউ সরে দাঁড়িয়েছিল দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম দ্য নিউক্লিয়ার প্যাক্ট,
প্যাক্ট মানে হচ্ছে চুক্তি। তো ইউনিল্যাটারালি অর্থ হচ্ছে একতরফাভাবে, আমরা শব্দের অর্থটা দেখব একপক্ষীয়, একতরফাভাবে। তো আমরা আগের প্যারা কিন্তু দেখছি যে হোসেন রুহানি কিন্তু সফলভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে একটা চুক্তি করছিল, মানে মোটামুটি সেভ করছিল ইরানকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন দেখলো না রে ভাই আমরা তো ঠকে গেছি, তখন তিনি একতরফাভাবে আসলে এই চুক্তি আমেরিকাকে এই চুক্তি থেকে সরায় নিছে, নিউক্লিয়ার প্যাক্ট, নিউক্লিয়ার চুক্তি থেকে। তো প্যাক্ট অর্থ যে চুক্তি, আমরা সে অর্থটা দেখব চুক্তি বা সন্ধি, সন্ধি থেকে সরায় নিছে 2018 সালে। অ্যান্ড রিইম্পোজড পানিশিং স্যাংশনস অন ইরান, এবং সরায় নিয়েই তারা আসলে পুনরায় আরোপ করছে, রিইম্পোজ তো পুনরায় আরোপ করছে, হ্যাঁ, পানিশিং স্যাংশনস মানে কষ্টকর স্যাংশন আরোপ করছে, আরও কঠোর স্যাংশন আরোপ করছে ইরানের উপরে। আমরা ফুল অর্থ মানে অর্থ হচ্ছে অন্যান্য কট্টরপন্থী নেতাদের মতো রাইসিও মানে সমালোচনা করছে তার দেশের আমেরিকাপন্থী নেতাদের, যারা ডোনাল্ড ট্রাম্পের কার পরে ডোনাল্ড ট্রাম্পের যখন ওই যে পারমাণবিক চুক্তি থেকে সরে গেছে 2018 সালে, এবং পুনরায় যখন মানে স্যাংশন দিয়েছে, তখন এই বিষয়ে সমালোচনা করছে, যেটা হয় বিরোধী দলকে সমালোচনা করা, সেটা আসলে রাইসি করছে। রাইসি টুক দ্য রেইন, আমি যেটা বলছিলাম টুক দ্য রেইন অর্থ ক্ষমতা নেওয়া, টুক দ্য রেইনস মানে অর্থ ক্ষমতা, পাওয়ার, কেমন অফিস। তো রাইসি ক্ষমতায় আসছিল, এটা আমরা তিনভাবে বলতে পারি, রাইসি টুক দ্য পাওয়ার, রাইসি টুক দ্য অফিস, রাইসি টুক দ্য রেইনস। তো আপনারা কমেন্টে জানান যে কে ক্ষমতায় নিয়েছিল, অন্য পার্সন দিয়ে জানান। রাইসি টুক দ্য রেইনস অফ এ কান্ট্রি, রাইসি দেশের তখন ক্ষমতা নিয়েছিল ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ক্রাইসিস, যখন তাদের দেশে সামাজিক এবং অর্থনৈতিক অনেক সংকট চলছিল। আফটার পোর্ট্রেইং হিমসেলফ অ্যাজ এ করাপশন ফাইটিং চ্যাম্পিয়ন, তো আসলে প্রথম রাইসি নিজেকে পোর্ট্রে হিমসেলফ, তাকে প্রমাণ করতে পেরেছিল যে তিনি একজন করাপশন ফাইটিং, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা মানে বীর মানুষ তিনি, অফ দ্য পুয়ার, গরিবদের পক্ষে, পুয়ার মানে আন্ডার প্রিভিলেজড, যেমন দরিদ্র মানুষের পক্ষে যুদ্ধ করা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ তিনি। রাইসি অ্যানাউন্সড অস্টারিটি মেজার্স হচ্ছে কৃচ্ছ নীতি। যেমন বাংলাদেশে গত বছর থেকে যখন মারাত্মক ধরনের অর্থনৈতিক চাপে আছে, তখন কিন্তু বাংলাদেশ বিভিন্ন রকমের সরকারের ব্যয় কমাইছে, সচিবালয়ের ব্যয় কমাইছে, মন্ত্রীদের ব্যয় কমাইছে, এগুলো হচ্ছে অস্টারিটি মেজার্স। আমরা অর্থটা দেখব, অস্টারিটি হচ্ছে অত্যন্ত কঠোর, এখানে মানে যেগুলো মূল অর্থ সেগুলো হচ্ছে কঠোরতা, কাঠিন্য, নির্মম, হ্যাঁ, এই যে কৃচ্ছ সাধন মানে কম খরচ করার যে বিষয়টা, সেটাকে বলে অস্টারিটি। অস্টারিটি। তো এখানে আফটার পোর্ট্রেইং হিমসেলফ এজ এ করাপশন ফাইটিং চ্যাম্পিয়ন অফ দ্য পুয়ার, গরিবদের নেতা হিসেবে প্রমাণ করার পরে রাইসি ঘোষণা করছে যে দেশে আর কোনো অতিরিক্ত খরচ করা হবে না, দ্যাট কজ এ শার্প ইনক্রিজ। এবং এখানে অস্টারিটি মেজার্সের বিষয়গুলো কি জানেন, যেমন সরকার অনেক সাবসিডি দেয় ইম্পোর্টের উপরে, এক্সপোর্টের উপরে, তারপর অনেক বিভিন্নভাবে দান করে, এগুলো কমিয়ে দিবে। তো এগুলো কমিয়ে দিলে কিন্তু, যেমন ধরেন বাংলাদেশের বিদ্যুতে সরকার অনেক পরিমাণে ভর্তুকি দেয়, তো এখানে ওদের দেশেরও একটা দেশের দুইটা পলিসি, একটা হচ্ছে ভর্তুকি দেওয়া পলিসি, একটা হচ্ছে ভর্তুকি না দেওয়া পলিসি। তো উনি আসলে ভর্তুকি না দেওয়া পলিসিটাই হচ্ছে এখানে অস্টারিটি মেজার্স। তো এগুলো না দিলে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি এটা কিন্তু ভর্তুকি প্রাইস আমরা পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইস আরও বেশি, যেটার কারণে দ্যাট কজড এ শার্প ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সাম স্ট্যাপলস। এইটার কারণে কিছু, যেমন আমাদের কৃষিতে কিন্তু অনেক পরিমাণে অস্টারিটি মেজার্স আছে, এখন যদি এই মেজার্সগুলো না থাকতো পণ্য দ্রব্যের দাম বেশি হতে পারতো। এটা শার্প ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সাম স্ট্যাপলস, কিছু মূল শস্যের দাম বেড়ে গেছে তাদের দেশে, ট্রিগারিং অ্যাঙ্গার এট দ্য হাই কস্ট অফ লিভিংয়ের কারণে মানুষের মধ্যে খুব ছড়িয়ে পড়ছিল। দেন ইন লেট 2022, পরবর্তীতে 2022-এর শেষের দিকে ওয়েভ অফ ন্যাশন ওয়াইড প্রোটেস্ট ইরাপ্ট অর্থ কোনো কিছু, আমরা জানি অগ্নিগুলি থেকে লাভা বের হয়ে আসাটাকে বলে ইরাপ্ট। একইভাবে মানুষের মন থেকে কোনো ক্ষোভ, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন বেশি আসাটাকে বলে ইরাপ্ট। যখন এটা নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু বেড়ে আসে, এটাকে বলে ইরাপ্ট। তো এখানে বলছে দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ মানে শুরু হয়েছিল ফলোয়িং দ্য ডেথ ইন কাস্টোডি। এর আগে 2022 সালে রাইসি সম্পর্কে আরেকটা মানে নেগেটিভ জিনিস হচ্ছে
কাস্টডি, ইন কাস্টডি মানে ডেথ ইন কাস্টডি মানে রাষ্ট্রের বা পলিটিক্যাল দলের আওতায় মানে আন্ডারে বা পুলিশের কাস্টডিতে থেকে কোনো লোক মারা গেলে বলে ডেথ ইন কাস্টডি। কে মরছে? অফ মাহসা আমিনি। তো মানে মাহসা আমিনি ডেথ কাস্টডিতে মরার কারণে দেশব্যাপী একটা প্রোটেস্ট মানে আন্দোলন হয়েছিল। কেন মারা মানে কীভাবে মারা গেছে সেটা আফটার দিয়ে বলবে। আফটার হার অ্যারেস্ট, তাকে অ্যারেস্ট করার পরে ফর এলিজলি ব্রিচিং ইরানস স্ট্রিক্ট ইসলামিক ড্রেস কোড। ইরানের ব্রিচ মানে ভঙ্গ করা, স্ট্রিক্ট ইসলামিক কোড এই নারী মাহসা আমিনি ভঙ্গ করছে। ভঙ্গ করার কারণে তাকে আসলে মৃত্যু হয়েছে, ডেথ ইন কাস্টডি, পুলিশের হাতে মৃত্যু হয়েছে। এবং মৃত্যু হওয়ার কারণে দেশব্যাপী প্রতিবাদ হয়েছে 2022-এর শেষের দিকে। ইন এ ল্যান্ডমার্ক ইভেন্ট ইন মার্চ 2023, ল্যান্ডমার্ক তো ঐতিহাসিক ঘটনা, মার্চের 2023-এর মার্চে ঐতিহাসিক একটা ঘটনায় ইরান অ্যান্ড সৌদি আরব। আমরা জানি যে ইরান এবং সৌদি আরব তো হচ্ছে আর্চ এনিমি, কেমন আজন্ম শত্রু। তো তারা কিন্তু মার্চে 2023-এর মার্চে কিন্তু তারা কিন্তু সন্ধিতে গেছে। কেমন? ইরান অ্যান্ড সৌদি আরব লং টাইম রিজনাল ফোর্স, দীর্ঘদিনের ওই অঞ্চলের শত্রু। এখানে তাদের একটা মানে ইনফরমেশন দিছে। তো এই দুইটা ইরান অ্যান্ড সৌদি আরবের সাবজেক্টের বারবার অ্যানাউন্সড, এই দুদল ঘোষণা করছে এ সারপ্রাইজ ডিল, একটা অবাক করে দিয়ে একটা ডিল করছে, দ্যাট রেস্টোরড ডিপ্লোম্যাটিক রিলেশন। যেই ডিলের মাধ্যমে তাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন এটা পুনরুদ্ধার হয়েছে। তার মানে এখন ডিপ্লোম্যাটিক রিলেশন চলতেছে সৌদি আরব এবং ইরানের মধ্যে, যেটা আগে ছিল না। বাট দ্য গাজা ওয়ার, তো বর্তমানে গাজা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে, মানে ফিলিস্তিন ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধটা আসলে শুরু হয়েছিল, ব্রেকআউট মানে যুদ্ধ, ব্রেকআউট শব্দটা ব্রোকআউট হয়েছে। তো এটা তখনই ব্যবহার করা হয় যখন যুদ্ধ ছড়ায়া যায়, যখন কোনো মহামারী ছড়ায়া যায়। যেমন করোনা ব্রোকআউট, করোনা ছড়িয়ে গেছিলো ইন 2019 সালে। তো এখানে আমরা ব্রেকআউট হতো যে রোগ ছড়িয়ে যায়, ওরা যুদ্ধ ছড়িয়ে যায়, আমরা জানলাম। তো গাজা যুদ্ধ যেটা শুরু হয়েছিল 7ই অক্টোবর বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস, দুই দলের মধ্যে, এবং এটা এইটুক থেকে দ্যাট ক্লোজটা শেষ হয়েছে। এবং এই দ্যাট ক্লোজটা এই গাজা ওয়ারকে এক্সপ্লেন করার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। গাজা ওয়ার সাবজেক্টের বার হচ্ছে সেন্ট, গাজা ওয়ার সেন্ট এ রিজিওনাল টেনশন। গাজা ওয়ারের কারণে এই অঞ্চলের মানে মধ্যপ্রাচ্যের আপনার টেনশন সোয়ারিং এগেইন, পুনরায় আবার টেনশন বাড়ছে, মানে অস্থিরতা বাড়ছে। অ্যান্ড টিট ফর ট্যাট এসকেলেশনস, এবং মানে টিট ফর ট্যাট এসকেলেশন অর্থ হচ্ছে, এসকেলেশন অর্থ আমরা জানি উত্তেজনা। তো টিট ফর ট্যাট মানে ধরেন একবার গাজা ইসরায়েল আক্রমণ করে, আবার হামাস আক্রমণ করে, আবার ইরান ইসরায়েলে মিসাইল মারে, আবার ইসরায়েল আবার ইরানের বিভিন্ন স্থাপনাতে মিসাইল মারে। এগুলো হচ্ছে টিট ফর ট্যাট। ইট মারলে পাটকেলটি খেতে হয়, এভাবে মানে জবাব, কোনো কারো বিরুদ্ধে জবাব দেওয়া, প্রতি উত্তর দেওয়াগুলোকে বলে টিট ফর ট্যাট। তো বলছে অ্যান্ড টিট ফর ট্যাট এসকেলেশন লেড টু তেহরান, এবং পরপর উত্তেজনায় তেহরান লঞ্চিং হান্ড্রেডস, পরবর্তীতে শত শত মিসাইল মারছে ইরান অ্যান্ড রকেটস ডিরেক্টলি এট ইসরায়েল লাস্ট মান্থ, গত মাসে। আর্লিয়ার অন সানডে, মানে রবিবারে, রাইসি জোর দিয়েছিল ইরান সাপোর্ট ফর দ্য ফিলিস্তিনিয়ানস, অর্থাৎ মারা যাওয়ার একদিন আগে তিনি আসলে তার অবস্থান, তাদের ইরানের অবস্থান যে সাপোর্ট করবে ফিলিস্তিনিকে, এটাও তিনি বলে গেছে। তো এটা আসলে ফিলিস্তিন সম্পর্কে একটা ইনফরমেশন দিবে এটুক দিয়ে। এ সেন্টার পিস অফ কান্ট্রিজ ফরেন পলিসি, অর্থাৎ এই ইরানের যে ফরেন পলিসি আছে সেটার কেন্দ্র, মূল থিমই হচ্ছে তারা ফিলিস্তিনের পাশে থাকবে। কখন থেকে এটা? সিন্স দ্য ইসলামিক রেভলিউশন, তাদের 1979 সালে ইসলামিক রিভলিউশনের পর থেকেই। তো এখানে এই যে ইরান সাপোর্ট ফর দ্য ফিলিস্তিনিয়ানস, ডিক্লেয়ারিং দ্যাট ফিলিস্তিন ইজ দ্য ফার্স্ট ইস্যু অফ মুসলিম ওয়ার্ল্ড, তিনি বলছে ফিলিস্তিনি হচ্ছে মুসলিম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন। হেড অফ জুডিশিয়ারি, তো আসলে তিনি রাইসি, সে কিন্তু জুডিশিয়ারি ডিপার্টমেন্টের আইনের মানুষ। বর্ন ইন 1960, তো তিনি কিন্তু 63 বছর বয়স, আমরা যেটা প্রথমেই দেখলাম। তো তিনি কিন্তু 63 বছর বয়স, যেহেতু তিনি কিন্তু জন্মগ্রহণ করছে 1960 সালে। 1960 সালে জন্মগ্রহণ করছে কোথায়? এই নর্থ ইস্টার্ন, উত্তর পূর্ব পবিত্র সিটি অফ মাহসাদে জন্মগ্রহণ করছে। রাইসি অ্যাজ ইয়াং ম্যান, আধুনিক যুবক মানুষ হিসেবে রাইসি উইথ এ সল্ট অ্যান্ড পেপার বিয়ার্ড, সল্ট অ্যান্ড পেপার বিয়ার্ড অর্থ আমরা অলরেডি দেখছি। সল্ট অ্যান্ড পেপার মানে বলতেছে
হেয়ার, তার যে দাড়ি, বিয়ার্ড মানে তো দাড়ি, এগুলো মিক্সচার অফ ডার্ক হেয়ার, কালো দাড়িও আছে, গ্রে দাড়িও আছে এবং হোয়াইট হেয়ারসও আছে। এটা যদি সব থাকে তখন বলে সল্ট অ্যান্ড পেপার বিয়ার্ড। তো যুবক বয়সে আসলে তার সল্ট অ্যান্ড পেপার বিয়ার্ড অ্যান্ড থিন গ্লাসেস, হালকা গ্লাস, হ্যাঁ, স্টাডিড থিওলজি, তিনি ধর্ম তত্ত্ব নিয়ে আসলে পড়াশোনা করছে, কেমন স্টাডি অফ রিলিজিয়ান এটাকে বলে, থিওলজি নিয়ে পড়াশোনা করছে। অ্যান্ড ইসলামিক জুরিপ্রুডেন্স, তিনি ইসলামিক যে আইন, ইসলামিক আইন, জুরিপ্রুডেন্স অর্থ হচ্ছে আইন, আইন সম্পর্কীয়, ইসলামিক আইন বিষয়ে ইসলামিক সকল আইন তিনি পড়ছে আন্ডার খামিনির আন্ডারে। আসলে এই বিষয়গুলো বলার অর্থ হচ্ছে তিনি ছেলেবেলা থেকেই আসলে ধর্মীয় যে পোশাক বেশভূষা অ্যাটেয়ার গেস্ট মানে এগুলো তিনি ধারণ করছে এবং ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। পরবর্তী তিনি ইসলামিক আইন নিয়ে খামিনির আন্ডারে পড়াশোনা করছিল। হি ম্যারিড, তিনি বিয়ে করেছিল জামিলা আলামুল দোহা, তো জামিলাকে তিনি বিয়ে করেছিল। তো তিনি কে, এই জামিলার পরিচয়টা এখানে দিবে। অ্যান্ড এডুকেশনাল সায়েন্স লেকচারার, তিনি ছিলেন একজন প্রভাষক এবং শিক্ষা বিজ্ঞানের বিষয়ের প্রভাষক এট দ্য তেহরানস এই ইউনিভার্সিটির প্রভাষক ছিল। দে হ্যাভ 2 ডটার্স, অর্থাৎ এই জামিলা এবং রাইসি দুজনের ঘরে দুজন কন্যা সন্তান আছে। এজ জাস্ট 20, মানে ঠিক 20 বছর বয়সে, ইন দ্য ওয়েক অফ দ্য ইসলামিক রিভলিউশন, তিনি যেহেতু 1960 সালে জন্মগ্রহণ করছে, তাহলে তিনি কিন্তু 20 বছর, আমরা জানি 1960 সালের পরবর্তীতে 1979 সালে ইসলামিক রিভলিউশন হয়েছিল, তো তখন তার বয়স ছিল 20 বছর। ইন দ্য ওয়েক অফ ইসলামিক, ওয়েক মানে শুরুতে, বিগিনিং, ইসলামিক মানে ধর্মীয় ইসলামী বিপ্লবের শুরুতে, দ্যাট টপল, যে বিপ্লবের কারণে, টপল অর্থ হচ্ছে কোনো কিছু হটানো, কি হটাইছে, ইউএস ব্যাকড, আমেরিকা ব্যাকড মনার্কি, মনার্কি মানে হচ্ছে একনায়কতন্ত্র। তো আমরা এই যে 1979 আগে আপনার এই ইরানে একটা একনায়কতন্ত্র ছিল এবং একনায়কতন্ত্র ছিল আমেরিকা ব্যাকড, মানে আমেরিকার বসানো পুতুল বসেছিল আর কি ইরানের ক্ষমতার চেয়ারে, মোনার্কি, একনায়কতন্ত্র, সেটাকে আসলে এই ইসলামিক রিভলিউশনের কারণে যেটা তাদের এই মোনার্কি ভেঙে গেছে। টপল দ্য মোনার্কি মানে মোনার্কি পতন হয়েছিল। রাইসি ওয়াজ নেম প্রসিকিউটর জেনারেল, তখন এই কম বয়সী, জাস্ট মাত্র 20 বছর বয়সী, তাকে প্রসিকিউটর অর্থ হচ্ছে আইনের একটা বড় পোস্ট, রাষ্ট্রের আমরা বলি না আইনমন্ত্রী, এরকম একটা পোস্টে তাকে বসানো হয়েছিল। অফ কারাজের, নেক্সট টু তেহরানের পাশে কারাজ যে প্রভিন্স আছে, তার রাষ্ট্রীয় আইনজীবী হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছিল। এছাড়াও হি সার্ভড অ্যাজ এ তেহরানস প্রসিকিউটর জেনারেল, তেহরানের প্রসিকিউটর জেনারেল ছিল ফ্রম 1989 টু 1994, এই 5 বছর তিনি তেহরানের প্রসিকিউটর জেনারেল ছিল। তারপর বলছে ডেপুটি চিফ অফ দ্য জুডিশিয়াল অথরিটিও ছিল ফর এ ডিকেড, এক ডিকেড ধরে, ফ্রম 2004, অ্যান্ড দেন ন্যাশনাল প্রসিকিউটর, এবং একদম জাতীয় প্রসিকিউটর হয়েছে 2014 সালে। ইন 2016 সালে খামিনি পুট রাইসি ইন দ্য চার্জ অফ, হচ্ছে ক্ষমতা দেওয়া, ক্ষমতায় বসানো, হ্যাঁ, মানে দায়িত্ব দেওয়া। খামিনি রাইসিকে দায়িত্ব দিছে অফ এ চ্যারিটেবল ফাউন্ডেশনের দায়িত্ব দিছে, দ্যাট ম্যানেজেস দ্য রিভিয়ারেড ইমাম রেজা শ্রাইন মানে হচ্ছে মাজার, কেমন, যেই ফাউন্ডেশন আসলে বিখ্যাত, রিভিয়ার্ড মানে সম্মানিত, ইমাম রেজা মাজার ব্যবস্থা করে, মানে এই চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে ওনার এই মাজারটা পরিচালিত হয়। ইন মাসাদ অ্যান্ড কন্ট্রোলস আ লার্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রপার্টি অ্যাসেট পোর্টফোলিও, এবং খামিনি তাকে কয়েকটা দায়িত্ব দিচ্ছে, একটা হচ্ছে চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম রেজা মাজার পরিচালনা করা, এবং তাকে আরও যেটা মাসাদে অবস্থিত, এবং কন্ট্রোল করছে এই লার্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রপার্টি অ্যাসেট, সরকারের অনেক ইন্ডাস্ট্রিয়াল শিল্প প্রতিষ্ঠান, প্রপার্টি অ্যাসেটের বিষয়গুলো তিনি ম্যানেজ করছিল। 3 years later, 3 বছর পরে, দ্য সুপ্রিম লিডার মানে আমরা যেটা খামিনি অ্যাপয়েন্টেড হিম, তাকে নিয়োগ দিয়েছিল হেড অফ দ্য জুডিশিয়াল অথরিটি, দেশের জুডিশিয়াল অথরিটির প্রধান হিসাবে, আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দিছে। অ্যান্ড রাইসি, বা এটা এভাবে বলতে পারেন জুডিশিয়াল অথরিটি যদি তাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয় সেটা হইতে পারে,
অ্যান্ড রাইসি ওয়াজ অলসো এ মেম্বার অফ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, এবং তিনি ওই এক্সপার্টসদের একজন ছিল দ্যাট সিলেক্ট দ্য সুপ্রিম লিডার, যারা সুপ্রিম লিডার নির্বাচন করে। অর্থাৎ তাদের দেশে সুপ্রিম লিডার নির্বাচন করার জন্য একটা অ্যাসেম্বলি হয়, সেই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাদের একজন সদস্য হয়েছিল এই রাইসি। হিজ ব্ল্যাক টারবান, তার কালো পাগড়ি সিগনিফাইস, এটার মানে অর্থ বহন করে ডিরেক্ট ডিসেন্ডেন্ট ফ্রম ডিসেন্ট, ডিরেক্ট ডিসেন্ট, ডিসেন্ট মানে বংশ, গোত্র, রক্ত, আমরা হেয়ার বলি যেটাকে। তিনি ফ্রম ইসলামস প্রফেট মোহাম্মদ। তো কালো পাগড়ির আসলে কী তাৎপর্য বহন করে, যে তিনি আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একদম ডিরেক্ট বংশের মানুষ। অ্যান্ড এ ফিউ মান্থস আফটার হি বিকেম প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পরে ইরানিয়ান মিডিয়া স্টার্টেড রেফারিং টু হিম বাই দ্য টাইটেল অফ আয়াতুল্লাহ। তাকে মানে মিডিয়ার বিভিন্ন মানুষ, যেহেতু তিনি ধর্মীয় মানুষ, তাকে আয়াতুল্লাহ হিসাবে বিভিন্ন সময় নাম তাকে ঘোষণা করেছিল ইন দ্য শিয়াইট ক্লারিক্যাল হায়ারার্কি। তো শিয়াইট মানে শিয়াদের কিন্তু একটা ক্রনোলজিক্যাল একটা ধাপ আছে, সিনিয়র জুনিয়রের যেই ধাপ আছে, সেই ধাপ অনুযায়ী আস্তে আস্তে আয়াতুল্লাহ খামেনি এর পর্যায়ে তিনি চলে আসছিল। রাইসি হ্যাজ বিন এ ওয়াশিংটন স্যাংশনস ব্ল্যাকলিস্ট, অর্থাৎ আমেরিকার, ওয়াশিংটন মানে হচ্ছে আমেরিকার স্যাংশন দেওয়া ব্ল্যাকলিস্টের মধ্যে রাইসি ছিল। কেন ছিল? ফর কমপ্লিসিটি ইন সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেন্স, এবং ওয়াশিংটন বলতেছে এই রাইসি আসলে অনেক হিউম্যান রাইটস ভায়োলেশন করছে। চার্জেস, যেহেতু উনি আসলে মানে কট্টরপন্থী ছিল, এই কারণে আমেরিকানরা কট্টরপন্থী করে এইভাবে আসলে বলে আর কি, তো মনে করে বলে যে আপনারা রাইট ভায়োলেশন করছেন। এবং এই যে চার্জেসগুলো, এগুলো আসলে রিজেক্টেড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড বলে বলছে, এগুলো কোনো সঠিক নয় বাই দ্য অথরিটিস ইন তেহরান। তেহরানের মানে ইরান আবার এগুলো স্বীকার করে নাই যে না, ওনার অভিযোগগুলো অভিযোগগুলো ঠিক না। ফর ইরানস এক্সাইল অপোজিশন অ্যান্ড হিউম্যান রাইটস গ্রুপস, অর্থাৎ 1979 সালে কিন্তু যে বিপ্লব হয়েছে, যে বিপ্লবের মধ্যে মোনার্কি এখন একতন্ত্র পতন হয়েছে, পতন হওয়ার পরে অনেকেই কিন্তু এক্সাইলে চলে গেছে, তাদেরকে বলছে এক্সাইল অপোজিশন। এবং হিউম্যান রাইট গ্রুপস, যারা হিউম্যান রাইট গ্রুপস বলে, বিভিন্ন নারীদের স্বাধীনতা ইত্যাদি আনতে চায়, তাদের জন্য হিজ নেম ইজ এ রিমাইন্ডার অফ দ্য মাস এক্সিকিউশন অফ মার্কসিস্ট। মার্কসিস্ট হচ্ছে কার্ল মার্কসের আইডিওলজি। তো এখানে বলছে যারা কার্ল মার্কসপন্থী, তাদেরকে কিন্তু তারা মানে যখনই বলছে যে তার নাম রাইসি আসলে তাদেরকে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দেশে যারা মানে উদারপন্থী তাদেরকে হয়তো বিভিন্নভাবে গুপ্ত হত্যা এরকম বলছে। অ্যান্ড আদার লেফটিজ, এবং অন্যান্য বামপন্থী যারা আছে তাদের কাছে তার নামটা হচ্ছে একটা এক্সিকিউশন, মানে ভয়ঙ্কর নাম, ইন 1988। তো 1988 সালে হয়তো তাদের দেশে যারা মার্কসিস্ট ছিল, কার্ল মার্কসের মতাদর্শ ছিল, আসলে যারা 1979 যেই মোনার্কির পতন হয়েছিল, সেই মোনার্কিতে যারা মার্ক্সবাদী ছিল, বামপন্থী ছিল, তাদেরকে হয়তো অনেক হত্যা করা হয়েছিল। এই হত্যার সাথে হয়তো তিনি জড়িত ছিল, এই কারণে বলছে তার নাম হচ্ছে একটা রিমাইন্ডার। হোয়েন রাইসি ওয়াজ ডেপুটি প্রসিকিউটর, যেহেতু তিনি ছিল ডেপুটি প্রসিকিউটর অফ দ্য রিভলিউশনারি কোর্ট, তাদের বিরুদ্ধে যে বিচার করা হয়েছিল রিভলিউশনারি কোর্টের মাধ্যমে তেহরানে, এই কোর্টে অনেকের হয়তো হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, এই কারণে তার নাম চলে আসে। আস্কড ইন 2018 সালে আপনার যখন প্রশ্ন করা হইল এগেইন ইন 2020 সালে অ্যাবাউট দ্য এক্সিকিউশন, এই কোন এক্সিকিউশন, এই যে ফাঁসি, 1988 সালের ফাঁসি, কিসের ফাঁসি? রিভলিউশনারি কোর্টের মাধ্যমে ফাঁসি। কাদেরকে ফাঁসি? যারা মার্কসিস্ট এবং যারা লেফটিস্ট উদারপন্থীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এগুলি সম্পর্কে বলা হইলে 2018 এবং 2020 সালে এগুলি সম্পর্কে বলা হলে রাইসি ডিনাইড প্লেইং এ রোল, বলছে না আমার কোনো এখানে কোনো রোল নাই, ডিনাইড অস্বীকার করলো। এখানে মূল ভার্ব এটা কোনো ভার্ব না, এটা নাউন, জেরান্ড। ইভেন অ্যাজ হি লাউডেড, তিনি প্রশংসা করেছিল দ্য অর্ডার, বলছে না এটা যে অর্ডার করছে এটা তো ঠিক আছে। হি সেড, সে বলছে, হি সেড ওয়াজ হ্যান্ডেড ডাউন বাই দ্য ইসলামিক রিপাবলিক্স ফাউন্ডার আয়াতুল্লাহ রহমুল্লাহ খামেনি, বলছে এটা তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এই কাজ করছে। টু প্রসিড উইথ দ্য পার্জ।